এই বাচ্চাটা কোনো মানুষের বাচ্চা নয়, সে অর্ধেক মানুষ আর অর্ধেক জিন। মানুষ এবং জিনের এক অস্বাভাবিক মিলনেই জন্ম নিয়েছিল এই বাচ্চা, যেটা বুঝতে পেরে বাচ্চার মা তাকে ভয় পেয়ে বিক্রি করে দিয়েছিল। কিন্তু কি হয়েছিল সেই বাচ্চার সাথে? বড় হবার পর সে কি মানুষ হয়েছিল নাকি হয়েছিল জিন? 2013 সালে দুবাইতে তৈরি করা হয়েছিল সিনেমা দি জিন। তাহলে চলুন গল্পটা শুরু করা যাক। এই মেয়েটার নাম সালামা। সে তার হাজব্যান্ড খালিদের সাথে তার মৃত সন্তানের কবর জিয়ারত করতে এসেছে। তাদের সন্তানের জন্মের পর শুধু 4 মাস সে জীবিত ছিল। তবে তাদের সন্তানের মৃত্যুটা স্বাভাবিক ছিল না, এর পেছনে ছিল এক অশরীরী ছায়ার প্রভাব। তারা যখন সেখান থেকে ফেরত যেতে ধরে তখন খালিদ একটা গাছের নিচে অদ্ভুত একটা আকৃতি দেখতে পায়। মনে হয় যেন সে তাদেরকে কিছু বলতে চায়। তবে এই বৃষ্টির মধ্যে খালিদ বিষয়টাকে তেমন গুরুত্ব দেয় না। তারা বর্তমানে আমেরিকার একটা শহরে এসেছে। সালামা আর খালিদ তাদের কাজের জন্য আমেরিকাতেই থাকে। তবে যেদিন থেকে তাদের সন্তানের মৃত্যু হয়েছে সেদিন থেকে তাদের দুজনের কাজও বন্ধ। এমনকি সালামা শুধু নিজেকেই দোষ দিয়ে আসছে। তার নিজের দোষেই নাকি সে তার সন্তানকে হারিয়েছে। ইনি হলেন তাদের পারিবারিক ডক্টর। তিনি তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছে, যা হবার তা হয়ে গিয়েছে, সামনে থেকে সতর্ক থাকতে পারেন, এখন এর বেশি কিছুই করার নেই। কিন্তু সালামা এখনও নিজেকেই দোষ দেয়। তাছাড়াও এখানে খালিদ তাকে জানায় যে খুব শীঘ্রই তারা দুবাইতে ফেরত চলে যাবে। তার কোম্পানি থেকে নাকি তাকে দুবাইয়ের ব্রাঞ্চে শিফট করে দেওয়া হচ্ছে, আর সেখানে থাকার জন্য তার ব্যবস্থা করা হবে। তাই সালামাকেও সে প্রস্তুত থাকতে বলে। কিন্তু এটা শুনে সালামা অবাক হয়ে যায়, কারণ সালামা আমেরিকায় তার জব মেনটেন করে চলে। দুবাইতে গেলে সে নিশ্চিতভাবেই তার চাকরিটা হারাবে। তবে আপাতত বিষয়টাকে ঠান্ডা করার জন্য খালিদ বেশি কথা না বাড়িয়ে ডক্টরের কাছেই বিদায় জানিয়ে বেরিয়ে পড়ে। পরদিন মরুভূমির মাঝখানে এক পরিত্যক্ত গ্রামে কিছু মানুষদের দেখা যায়। জন নামক একজন আমেরিকান ট্যুরিস্ট এই মরুভূমিতে ভ্রমণে এসেছিল, যেখানে তার গাইড হিসেবে আরও 2 জন এসেছে, যার একজন হলো সালমান আর একজন ইজাজ। গাড়ি থেকে নামার পর কথায় কথায় তাদের মধ্যে অশরীরী জিনের কথা চলে আসে। কিন্তু জন এই সকল কথা বিশ্বাস করে না। সরাসরি সে বলে দেয়, যা চোখে দেখা যায় না তা আমি বিশ্বাস করি না। এটা শুনতে পেরে তারা 2 জন তাকে জিন জাতি সম্পর্কে কিছু কথা বলতে শুরু করে, কিন্তু তবুও তার মধ্যে বিন্দুমাত্র বিশ্বাস আসে না। বরং উল্টো সে বিষয়গুলো নিয়ে ফাজলামো করতে শুরু করে, যার কারণে তারাও তাকে বোঝানো বন্ধ করে দেয়। কিন্তু রাতের বেলা সালমান জনকে আরও একবার সাবধান করে, যদি সে বিশ্বাস না করে তাহলে সমস্যা নেই, কিন্তু যাই হয়ে যাক তাদের সম্পর্কে যেন কোনো উল্টাপাল্টা কথা না বলে, কারণ এতে তারা রেগে যেতে পারে। সালমানের বন্ধু ইজাজ বিষয়গুলো বিশ্বাস করলেও সালমানের মতো এতটা সিরিয়াসভাবে নেয় না। একসময় ইজাজ তাদেরকে একটা গল্প শোনাতে শুরু করে, যে গল্প ছোটবেলায় তার দাদি তাকে শুনিয়েছিল। আসলে ইজাজ এবং তার পরিবার এই পরিত্যক্ত গ্রামে বসবাস করত। তখন এই গ্রামে অনেক মানুষ ছিল, কিন্তু সময়ের সাথে সাথে সবাই শহরে চলে যায় আর গ্রামটা হয়ে যায় পরিত্যক্ত। তো গল্পটা আজ থেকে প্রায় 27 বছর আগের, যখন এই গ্রামে প্রায় সময়ই এক অশরীরী মেয়েকে দেখা যেত। তবে কখনোই তাকে সবার সামনে আনা সম্ভব হয়নি। সেই মেয়েটা নাকি অর্ধেক জিন আর অর্ধেক মানুষ। কিন্তু যেহেতু তার মাঝে মানুষের অস্তিত্ব ছিল, তাই একটা নির্দিষ্ট সময় পর তার মাঝে কাম ভাব জেগে ওঠে, যার কারণে সে ওই গ্রামেরই এক জেলের প্রেমে পড়ে যায় আর তার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়, যাতে করে তার গর্ভে সন্তান চলে আসে। এবং একটা সময় পর সে তার সন্তান প্রসব করে, যে সন্তানটা তারই মতো অর্ধেক জিন আর অর্ধেক মানুষ। কিন্তু যেহেতু সে সন্তানটাকে লালন পালন করতে পারবে না, তাই একদিন সেই গ্রামে জন্ম নেওয়া আর একটা বাচ্চাকে সে গোপনে খেয়ে ফেলে, আর সেই জায়গায় সে নিজের সন্তানকে রেখে দেয়। সকালবেলা সেই বাচ্চার মা বাচ্চাটাকে দেখেই বুঝে যায় যে এটা তার সন্তান নয়, বড়ই অস্বাভাবিক সেই বাচ্চাটা। তাই সেখানে গ্রামের এক ওঝাকে ডেকে আনা হয়। সেই লোক বাচ্চাটার উপর কিছু রিচুয়াল করে আর তার মধ্যেকার জিনটাকে আলাদা করে ফেলার চেষ্টা করে,
কিন্তু সে পুরোপুরি সফল হয় না, যার কারণে সেই পরিবার বাচ্চাটাকে সামান্য স্বাভাবিক করে শহরে পাঠিয়ে দেয়, যেন সেখানে অন্য কোনো পরিবার বাচ্চাটাকে দত্তক নিতে পারে। আর এই গল্পটা শুনে সেখানে বসে থাকা জন বেশ ভালোই ভয় পেতে শুরু করে। সে তাদেরকে বলে পাশে প্রস্রাব করতে চলে যায়। খুবই ভয়ে ভয়ে সে যখন নিজের কাজ শেষ করে তখনই এক জোরালো বাতাস সেখান দিয়ে বয়ে যায়। জন ভয়ে ভয়ে তাড়াতাড়ি ফেরত চলে আসে, কিন্তু ফিরে এসে সে দুজনের কাউকেই আর খুঁজে পায় না। এখন তার মধ্যে বেশ ভয় কাজ করছে। তাদের গাড়ির লাইটটা অন করে তাদেরকে ডাকতে শুরু করে। কিছুটা সামনে এগোতেই জন দেখতে পায় সেখানে ইজাজ অজ্ঞান হয়ে পড়ে আছে। তাকে ডাক দেওয়ার সাথে সাথেই কে যেন ভেতর থেকে ইজাজকে টেনে তার সাথে করে নিয়ে যায়। জন বেশ অনেকটা ভয় পেয়ে যায়, কিন্তু তবুও এখনও মনে করছে হয়তো তারা দুজন জনকে ভয় দেখানোর জন্য এগুলো ইচ্ছা করে করছে। কিন্তু তখন হঠাৎ উপর থেকে এক মৃত কঙ্কাল জানলার উপরে আছড়ে পড়ে। জন এসব দেখেও তাদের দুজনকে খুঁজতে ভেতরে যায়। এভাবে সিঁড়ি দিয়ে উপরে ওঠার পর একটা রুমের দরজা খুলতেই সে ভেতরে সালমানকে খুঁজে পায়। তার মনে অনেক প্রশ্ন, কিন্তু তখনই হঠাৎ তার পাশ থেকে একটা বাচ্চার আওয়াজ ভেসে আসে, কিন্তু সেখানকার কাপড় সরালেও কোনো বাচ্চাকে সে খুঁজে পায় না। তখনই সালমান তাকে বলতে শুরু করে, আমি তোমাদেরকে সাবধান করেছিলাম, এমন কোনো কথা বলো না যেগুলো তাদেরকে কষ্ট দিতে পারে। এখন ফল ভোগার জন্য প্রস্তুত হও। বলতে বলতেই এক ভয়ঙ্কর আকৃতি তাকে ধরার জন্য ছুটে আসতে থাকে। জন অনেক চেষ্টা করে সেখান থেকে পালিয়ে যাওয়ার, কিন্তু কোনো রাস্তা খুঁজে পায় না। এক সময় কোনো রকমে সে ওই বাড়ি থেকে বের হতে পারলেও গাড়িতে যাওয়ার পর সে কোথাও চাবি খুঁজে পাচ্ছে না। তার মনে পড়ে যায় যে চাবিটা সেখানে বাইরে রাখা তার ব্যাগের মধ্যে। তাই দ্রুত তাড়াহুড়া করে সে তার ব্যাগ নিয়ে আবারও ফিরে আসে আর তার গাড়ির সমস্ত দরজা লক করে দেয়। সাথে সাথেই ব্যাগের মধ্যে সে গাড়ির চাবিটাও পেয়ে যায়। কিন্তু গাড়ি স্টার্ট দেওয়ার সাথে সাথে ইঞ্জিন তো অন হলোই না, বরং যে লাইটগুলো এতক্ষণ জ্বলছিল সেগুলো নিভে যায়। আর হঠাৎ অটোমেটিক তার গাড়ির সবগুলো দরজার লক এক এক করে খুলে যেতে শুরু করে। সাথে সাথে দরজাগুলো একদম খুলে যায়। জন সেই দরজাগুলো লাগানোর অনেক চেষ্টা করে, আর তখনই এক দানবীয় হাত তাকে থাবা মেরে রক্তাক্ত করে নিয়ে যায়। এইদিকে দেখা যায় খালিদ সালামাকে বেশ অনেকটা বুঝিয়ে দুবাইতে নিয়েই এসেছে। সালামার মা বাবা আর তার ছোট বোন তাদের দুজনকে এয়ারপোর্টে রিসিভ করতে এসেছে। আজ অনেকটা দিন পর সালামা তার পরিবারের সাথে দেখা করলো। এখন তারা প্রত্যেকেই সালামার বাবার গাড়িতে করে খালিদের কোম্পানি থেকে নির্ধারণ করা লোকেশনে যাওয়ার জন্য রওনা দেয়। ঠিকানা অনুযায়ী সেটা শহর থেকে বেশ কিছুটা বাইরে মরুভূমির দিকে। কিন্তু তার বাবা বিষয়টায় কিছুটা সন্দেহ করে। কোম্পানি থেকে কেন এমন জায়গায় থাকার ব্যবস্থা করা হয়েছে, তাও আবার মরুভূমিতে? এগুলো চিন্তা করতে করতেই তাদের গাড়িটা একটা টানেলে ঢুকে পড়ে। কিন্তু টানেল থেকে বের হওয়ার সাথে সাথেই ওপাশে ঘন কুয়াশা ছাড়া আর কিচ্ছু দেখা যায় না। তারা সন্দেহ করে হয়তো এটা মরুভূমির কোনো ধুলোঝড়, কিন্তু কেউই বুঝতে পারে না যে এটা মরুভূমির ধুলোঝড় নয়, এটা তার চেয়েও ভয়ঙ্কর কিছু। মনের মধ্যে সন্দেহ রেখে তারা সামনে এগিয়ে যায়, কিন্তু এভাবে কথা বলতে বলতে হঠাৎ তাদের গাড়ির সামনে একটা কালো ছায়া চলে আসে। সালামার বাবা তখনই চমকে গিয়ে গাড়ি থামিয়ে ফেলে, হয়তোবা সে কাউকে গাড়ি চাপা দিয়ে ফেলেছে। যেটা শুনতে পেয়ে খালিদ গাড়ি থেকে বের হয়, কিন্তু আশ্চর্যের ব্যাপার সেখানে কেউ নেই। এমনকি কুয়াশার জন্য সামনে কিছু দেখাও যাচ্ছে না। তারপরেই কুয়াশাটা কিছুটা কমে যায়। খালিদ দেখতে পায় তার কোম্পানির কথা অনুযায়ী সামনেই সেই বিল্ডিংটা। এখানেই তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। তারা গাড়ি নিয়ে সেখানে পৌঁছে যায়। তাদের সুন্দর করে স্বাগতম জানানো হয়। সেখানে খালিদ তার পরিচয় দেয়। তার পরিচয় নিয়ে কনফার্ম হবার পর বিল্ডিংয়ের ইনচার্জ তাদেরকে ভেতরে নিয়ে যেতে শুরু করে। তাদের সবাইকে 15 তলায় থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। সেখানে পৌঁছানোর পর বিল্ডিংয়ের ভেতরের কারুকার্য দেখে তারা সবাই অবাক হয়ে যায়। আসলে এই বিল্ডিংটা প্রত্যন্ত এলাকায় হলেও ভেতরের সাজসজ্জা সব দিক থেকেই অনেক মডার্ন। একে একে ভেতরে যাওয়ার পর তারা তাদের রুমে পৌঁছে যায়। তাদের জন্য পুরো ইউনিটটাকে আগে থেকেই সাজিয়ে রাখা হয়েছে যেন তাদের দুজনের কোনো সমস্যা না হয়। সালামার মা বাবা আর তার বোন এই বিষয়গুলো দেখে সত্যিই অবাক হয়। তারা সেখানে সব জায়গাগুলো ঘুরে ঘুরে দেখতে শুরু করে। তবে যতই সুন্দর হোক, সালামার মা তার মেয়েকে
আয়াতুল কুরসি বাঁধানো ফ্রেম আর আল্লাহ লেখা একটা লকেট রাখতে দেয়, যেন সে সবসময় এটা নিজের রুমে লাগিয়ে রাখে। বাকিরা যখন অন্যান্য রুম দেখছিল, তখন সালামা সেখানকার একটা রুমে একা চলে আসে। ঠিক তখন হঠাৎ উপরের ভেন্টিলেটর থেকে খুব ধীর আওয়াজে একটা বাচ্চার হাসির শব্দ ভেসে আসতে শুরু করে, যা শুনতে পেয়ে তার নিজের সন্তানের কথা মনে পড়ে যায়। কিন্তু এই আওয়াজ এখানে কিভাবে আসছে, কোথা থেকেই বা আসছে, সেটা চেক করতে সালামার নিচে কিছু টেবিল রেখে ভেন্টিলেটর দিয়ে খুঁজতে শুরু করে যে ও পাশে কি আছে, কিন্তু সেখানে কিছুই নেই। তাদের সবগুলো ঘর দেখার পরে সালামার বাবা মা আর তার বোন তাদের কাছ থেকে বিদায় নিয়ে নেয়। বাহিরে তারা তিনজন নিজেদের গাড়ি করে ফিরে যায়, আর সালামা আর তার হাজব্যান্ড ভেতরে চলে যায়। কিছুক্ষণ পর হোটেলের এক কর্মচারী তাদের লাগেজ নিয়ে আসে আর সেগুলোকে রেখে চলে যায়। তবে কেমন যেন হোটেলের মানুষগুলো কেমন একটা কথা বলতে ইচ্ছুক না, সবাই কেমন জানি চুপচাপ ধরনের। এদিকে সালামার বাবার গাড়ি হঠাৎ রাস্তায় একটা জায়গায় থেমে যায়। শত চেষ্টা করেও গাড়ির ইঞ্জিন স্টার্ট হচ্ছে না। ঠিক তখনই পেছনে সালামার বোন জানালায় হঠাৎ একটা অশরীরী ছায়া দেখে ভয় পেয়ে চিৎকার করে ওঠে। তার বাবা মা তাকে রাগ দেখাচ্ছে, হঠাৎ সে কেন এমন চিৎকার করে উঠল, কিন্তু সে তাদেরকে বোঝাতে পারছে না। তখনই তার মা বাবাও দেখতে পায় আশেপাশে, এমনকি তাদের গাড়ির ছাদে হয়তোবা কেউ আছে। তাদের মনে হতে শুরু করে কেউ তাদেরকে ঘিরে রেখেছে। এই বিপদের সময়টাতে তারা তাদের মোবাইলের নেটওয়ার্কও পাচ্ছিল না। তাই তার বাবা রেগে গিয়ে এবার সরাসরি গাড়ি থেকে নেমে পড়ে, খুঁজতে শুরু করে এতক্ষণ কে তাদের ভয় দেখাচ্ছিল, কিন্তু সে কাউকেই খুঁজে পায় না। আর যখনই সে ফোন দিতে যাবে, তখনই গাড়ির নিচ থেকে অদ্ভুত একটা আওয়াজ আসে। সে এমনিতেই অনেক ভয় পেয়েছিল, এখন যেন এই অদ্ভুত আওয়াজ তাদের প্রত্যেককে আরও ভয় দেখাতে শুরু করে। সে সাহস করে গাড়ির নিচে তাকায়, কিন্তু সেখানেও কিছু নেই, বরং একটা আলো তার দিকে ধেয়ে আসছে। সেখান থেকে যখনই সে উঠে দাঁড়ায়, তখনই বোঝা যায় এটা অন্য কিছু নয়, এটা একটা ট্রাকের হেডলাইট। আর সাথে সাথেই সেখানে বিশাল একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এদিকে হোটেলে খালিদ সালামাকে বারবার বোঝানোর চেষ্টা করছে আমেরিকা ফিরে যাওয়াটা তার জন্য সম্ভব না, কিন্তু সে বারবার একই কথা বলে, সেখানে আমাদের নিজেদের ঘর ছিল, তাহলে কেন আমরা এখানে এভাবে থাকবো। কিন্তু কিছু করার নেই। খালিদ তাকে সরাসরি এক কথায় জানিয়ে দেয় যে আমেরিকা ফেরত যাওয়া তার পক্ষে সম্ভব না। সালামাকে বিদায় জানিয়ে সে তার অফিসের উদ্দেশ্যে বের হয়ে যায়। তার সেখান থেকে চলে যাওয়ার পরই সালামা সেই বিল্ডিং থেকে কিছুটা সামনে হেঁটে হেঁটে জায়গাগুলো দেখছিল, কিন্তু অল্প একটু সামনে যাওয়ার পরই একটা কুকুর তার উপর ঘেউ ঘেউ শুরু করে। এখানে একটা নয়, বরং 2-3টা কুকুর। কোনো এক সময় সেগুলো তার দিকেই এগিয়ে আসতে শুরু করে। সেজন্য সালামা দ্রুত আবারও বিল্ডিংয়ের ভেতরে চলে যায়। তাদের বিল্ডিংয়ের মেইন ইনচার্জ হলো স্যামি নামের এই লোকটা, কিন্তু সে এখন অন্য একটা কাজে অন্য একটা জায়গায় আছে। তাই সালামা অপেক্ষা করতে শুরু করে। কিন্তু তখনই সিসি ক্যামেরায় সে 15 নাম্বার ফ্লোর, অর্থাৎ তারা যে ফ্লোরে থাকে সেই ফ্লোরে একটা অদ্ভুত ছায়াকে হামাগুড়ি দিয়ে দিয়ে সামনে এগিয়ে যেতে দেখে। আর অবাক করার মতো বিষয় হলো, সেটা সরাসরি তাদের অ্যাপার্টমেন্টে গিয়ে ঢুকলো। সে দ্রুত সেমিকে ডাকতে শুরু করে। সেমি যখন চলে আসে, তখন সে তাকে সম্পূর্ণ বিষয়টা খুলে বলে, কিন্তু সে বারবার তাকে বোঝাচ্ছে গত কিছুটা সময় যাবৎ এই বিল্ডিংয়ে কেউই প্রবেশ করেনি, হয়তোবা সে ভুল দেখেছে। কিন্তু তার জোরাজোরিতে এক সময় তাকে একবার চেক দিতেই হয়। চেক দেওয়ার পর দেখা যায় সেই সময়টাতে ওখানে কেউই ছিল না। কিন্তু তবুও সালামা বিশ্বাস করতে চায় না, কারণ এটা সে তার নিজের চোখে দেখেছে। তাই স্যামি নিজে তার অ্যাপার্টমেন্টে গিয়ে সম্পূর্ণ জায়গা খুঁজে দেখে। একের পর এক সবগুলো রুমে তল্লাশি করলেও সে কাউকে খুঁজে পায় না, যার কারণে সালামাকে বিশ্বাস করেই নিতে হয় যে সে আসলে ভুল দেখেছে। তবে তারপরও তার মনে একটা ভয় ঢুকে গিয়েছে। তাই সালামার জোরাজোরিতে সে আরও একবার তার রুমটা পরীক্ষা করে দেখে। খুঁজতে খুঁজতে স্যামি সালামার রুমে সেই আয়াতুল কুরসি বাঁধানো ফ্রেমটা দেখতে পায়, কিন্তু কেমন যেন এটা তার সহ্য হচ্ছে না। আবার এদিকে সালামার উপরেও একটা অদ্ভুত হাত এগিয়ে আসতে থাকে। ভেতরে সেমি সেই ফ্রেমটা ভেঙে ফেলে, কিন্তু কেন সে এই কাজ করলো এটা এখনও অজানা। এদিকে সালামা একদম ঠিকঠাক আছে, বলা যায় সেমি এবার তার প্রতি কিছুটা বিরক্ত। তবে সাথে সাথেই সেখানে অন্য একটা মেয়ে নিজের রুম খুঁজতে খুঁজতে এই ফ্লোরে চলে আসে।
সেও কাজের প্রয়োজনে তার কোম্পানি থেকে এই ফ্লোরে একটা অ্যাপার্টমেন্ট পেয়েছে। তাকে দেখে সালামা কিছুটা স্বস্তি ফিরে পায়। অন্তত একজন মানুষকে সে তার প্রতিবেশী পেল। তারা দুজনে নিজেদের সাথে পরিচিত হয়। মেয়েটার নাম সারা। প্রথমে তার সাথে সালামা কিছুটা ফ্রি ফিল করলেও একসময় মেয়েটার কথাবার্তা কেমন যেন অদ্ভুত লাগতে শুরু করে। তার কথাগুলোর মাঝে কেমন যেন একটা অস্বাভাবিক ভাব। সে মানুষটা স্বাভাবিক না, যেন তার কথাগুলো দিয়ে সে কিছু ডাবল মিনিং অর্থ প্রকাশ করছে। এজন্য সালামা তার সাথে আর কথা বাড়ায় না। ঘরে ঢুকে গিয়ে প্রথমেই সে খালিদকে কল করে। সে তাকে বারবার বোঝায় যে এখানে তার আর ভালো লাগছে না, কথা বলার জন্য একটা মানুষ নেই, বাইরে যাওয়ার জন্য কোনো জায়গা নেই। এভাবে থাকতে থাকতে তার দম বন্ধ হয়ে আসছে। কিন্তু তবুও খালিদ একটাই কথা বলে যে ধীরে ধীরে অভ্যাস হয়ে যাবে। সালামা রাগ দেখিয়ে তার কলটা কেটে দেয়। আর তারপরই তার কানে আবারও সেই বাচ্চাদের আওয়াজ ভেসে আসতে শুরু করে। আর তার থেকে বেশি ভয়ানক বিষয় হচ্ছে যেখানে সে দেখতে পায় দেয়ালগুলোর মধ্যে ভয়ানক কিছু হাত পা নাড়াচাড়া করছে। মনে হচ্ছে যেন দেয়ালের ভেতর দিয়েই কেউ চলাচল করছে। সালামা নিজের চোখে বিশ্বাস করতে পারে না। এভাবেই একসময় একটা রুমের মধ্যে সেই আওয়াজের পেছনে পেছনে যেতেই বিছানার উপরে সে অনেকগুলো পুতুল দেখতে পায়। এগুলো তার দিকে চেয়ে আছে। আর সেই বাচ্চার কান্নার আওয়াজ তাকে মনে করিয়ে দেয় তার নিজের সন্তানের কথা, যেখানে মৃত্যুর ঠিক আগের সময়টাতে সে তার সন্তানকে এক শয়তান রূপে দেখেছিল। তার চোখ দুটো ছিল সম্পূর্ণ কালো, যেন এটা কোনো মানুষের বাচ্চা নয়। দেখতে থাকুন, এর পেছনে একটা বড় রহস্য লুকিয়ে আছে। সালামা সেই রুম থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সেই আওয়াজ যেন তার পিছু ছাড়ে না। সে বারবার খালিদকে ফোন করার চেষ্টা করে, কিন্তু রিং বাজলেও খালিদের সাথেও এখন কেমন জানি অদ্ভুত ঘটনাগুলো ঘটতে শুরু করেছে, যার কারণে সেও আনমনা হয়ে আছে। এদিকে এই পুরো অ্যাপার্টমেন্টে সালামা একা। কিভাবে এগুলো থেকে পালাবে সে কিছুতেই বুঝে উঠতে পারছে না। তাই একসময় সে দ্রুত নিজেকে প্রস্তুত করে নামাজে দাঁড়িয়ে যায় আর আল্লাহর নাম পড়তে শুরু করে। তখন তার উপরে দেয়ালের এক কালো ছায়া তার দিকে এগিয়ে আসছিল। তখনই হঠাৎ সালামার মা তাকে পেছন থেকে ডাক দেয়। সে নিজের মায়ের গলার শব্দ পেয়ে একটু স্বস্তি ফিরে পায়। সেখানে সে তার মায়ের কাছে তার ঘটে যাওয়া সমস্ত বিষয়গুলো খুলে বলে। তার মা তাকে জিজ্ঞাসা করে তাতে ভয় পাওয়ার কি হলো। সালামা আবারও তার নিজের অতীতের কথা মনে করে কাঁদতে শুরু করে। তার মা তাকে হঠাৎ বলে ওঠে, গোপন করে লাভ নেই, যা সত্য স্বীকার করো, হয়তোবা শাস্তি কিছুটা কম হবে। এই বলে ফ্রেশ হবার জন্য তাকে পাঠিয়ে দেয়। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন। আমরা একটু আগেই দেখেছিলাম সালামার মা বাবা আর বোনের উপর কিছু অশরীরী আক্রমণ করেছিল, আর হয়তোবা তারা সেই যাত্রায় মারাও গিয়েছিল। তাহলে এই মহিলাকে? সালামা যখন ওয়াশরুমে চলে যায় তখন তার মোবাইলে পুলিশ কল করে, কারণ সে ভয় পেয়ে ইমার্জেন্সি নাম্বারে কল করেছিল। সালামার মা কলটা উঠিয়ে একদম সালামার মতো আওয়াজ করে বলতে শুরু করে যে কোনো সমস্যা হয়নি, সে ভুল করে কল করেছিল, যার কারণে পুলিশও আর ব্যাপারটা নিয়ে ঘাটায় না। এদিকে ওয়াশরুমে সালামা আবারও অদ্ভুত আওয়াজ শুনতে পায়। সালামা আবারও ফিরে আসলে তার মনে প্রশ্ন আসে, তার মা আসলে কী নিয়ে কথা বলছে, সে কোন সত্য স্বীকার করার কথা বলছে। জেনে রাখুন, সালামা আর তার সন্তান সম্পর্কে এক ভয়ানক সত্য লুকিয়ে আছে, যেটা সে নিজে ছাড়া আর কেউই জানে না। তাই সে কনফিউজ হয়ে আছে তার মা আসলে কিসের কথা বলছে। কথাবার্তা শেষ করে সালামা তার মাকে বিদায় জানিয়ে দেয়। তারপর বিল্ডিংয়ের ভেতরে এসে সে সেমিকে ডাকতে থাকে, কিন্তু সেমি কোথাও নেই। তখনই সে সিসিটিভিতে দেখতে পায় খালিদ কখন যেন ভেতরে ঢুকেছিল। সে তার অ্যাপার্টমেন্টের দিকেই যাচ্ছে। তাই সালামা খুশি হয়ে তাড়াতাড়ি অ্যাপার্টমেন্টে ফিরে যায়, কিন্তু সেখানে গিয়ে সে আবার কাউকেই খুঁজে পায় না। তাহলে সে যাকে সিসিটিভিতে দেখলো সেটাকে? তাকে খুঁজতে খুঁজতে হঠাৎ সে দেয়ালে একটা আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট ঝোলানো দেখতে পায়, যেখানে গর্ভাবস্থায় সেই বাচ্চাটাকে একটা রাক্ষসের মতো দেখাচ্ছে, যেটা দেখে সে আর নিজেকে সামলাতে পারে না। সে তাড়াতাড়ি খালিদকে কল করে, কিন্তু অপর দিকেও খালিদের কাছে যে কয়বার কল আসে সেই কয়বারই সে দৃষ্টিভ্রম দেখতে শুরু করে, যেখানে সে রহস্যময় কিছু চরিত্র আর অশরীরীর আকার দেখতে পায়। তবুও এবার খালিদ সালামাকে কল ব্যাক করে
সে জানায়, তুমি একটু অপেক্ষা করো, আমি কিছুক্ষণের মধ্যেই বাসায় ফিরছি। কিছুক্ষণের মধ্যেই তার গাড়ি সে কুয়াশা ভেদ করে বিল্ডিংয়ের সামনে গিয়ে থামে। ভেতরে গিয়ে সেও সেমিকে খোঁজার চেষ্টা করে, কিন্তু কোথাও খুঁজে পায় না। কিন্তু ঘটনাগুলো এমনভাবে হচ্ছে যেন খালিদ কোনো এক সত্তার পরিকল্পনা অনুযায়ী চলছে। তার নিজের উপর তেমন কোনো কন্ট্রোল নেই। সে লিফটে ঢুকে পড়ে আর নিজের ফ্লোর সিলেক্ট করে, আর তারপরেই সেখানে সারা নামের সেই মেয়েটা চলে আসে। মেয়েটার সাথে তার পরিচয় হয়, তারা নাকি একই ফ্লোরে থাকে। সারা তার সম্পূর্ণ পরিবার নিয়ে এখানে থাকতে এসেছে, আর খালিদকে সে কফির জন্য ইনভাইটও করে। কিন্তু খালিদ বিষয়গুলোকে তেমন গুরুত্ব না দিয়েই সেখান থেকে চলে যায়। ঘরে ফেরার পর সালামা সাথে সাথেই তাকে জড়িয়ে ধরে। সালামা আর এখানে থাকতে চায় না, সে খালিদকে তার সাথে হওয়া সমস্ত ঘটনা খুলে বলে। কিন্তু খালিদ মনে করে আসলে সালামা এখানে থাকতে চায় না, তাই সব কিছুই বানিয়ে বানিয়ে তাকে বলছে। সে তাকে বোঝায়, একটু ধৈর্য ধরো, সব কিছু ঠিক হয়ে যাবে। সালামা খালিদকে জিজ্ঞাসা করে তার মা এই সম্পর্কে কিভাবে জানলো, কিন্তু খালিদও কিছু বুঝে উঠতে পারে না। আবার সে দেয়ালে টাঙানো সেই আলট্রাসোনোগ্রাফি রিপোর্টটাও তাকে দেখায়, কিন্তু সেখানেও ছিল সালামার ভ্রান্তি, কারণ ওটা ছিল তাদের ভ্যাকেশনের একটা ছবি, ওটা কোনো আলট্রাসোনোগ্রাফিক রিপোর্ট নয়। বলতে বলতে দরজায় কে যেন চলে আসে। দরজা খুললে দেখা যায় এটা সারা। সে তাদের দুজনকেই ইনভাইট করতে এসেছে। সালামা তার ইনভাইট অ্যাকসেপ্ট করতে না চাইলেও খালিদের কথায় তাকে মেনে নিতেই হয়। তারা দুজন সারার সাথে চলে যায় তার অ্যাপার্টমেন্টে, আর ভেতরে ঢোকার পরপরই সেখানে সারার প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার তাদেরকে স্বাগতম জানায়। তাদের কথায় মনে হয় তারা প্রত্যেকেই খালিদকে অনেক আগে থেকেই চেনে। কিন্তু বিষয়গুলো সালামার কাছে খুব একটা ভালো ঠেকছে না। তাদের জন্য সারা একটা স্পেশাল কেক নিয়ে আসে, কিন্তু সালামা দেখতে পায় সেই খাবারের মাঝে অজস্র পোকা ঘোরাফেরা করছে, যার কারণে সে না খেতে চাইলেও খালিদ স্বাচ্ছন্দ্যে সেই কেক মুখে নিয়ে নেয়। সালামা বুঝতে পারে না তার সাথে এগুলো কি হচ্ছে। সে কি সত্যি বাস্তব দেখছে নাকি এগুলো তার ভ্রম। তার শরীর একটু অসুস্থ হয়ে পড়তে শুরু করে, নিজের চোখে কিছুটা ঝাপসা দেখতে শুরু করে, যার কারণে খালিদ তাকে সামলাতে আসলে ভুল করে তার নিজের হাতের উপর থাকা ড্রিঙ্কসটা সে ফেলে দেয়। তাই খালিদ তাকে এখানেই থাকতে বলে নিজে চেঞ্জ করতে নিজের অ্যাপার্টমেন্টে চলে যায়। কিন্তু এদিকে সালামার সাথে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটে যাচ্ছে, আর এদিকে খালিদ নিজেও সুরক্ষিত না। ওয়াশরুমে নিজের চোখ বন্ধ করতেই কিছু মায়াবী ঘটনা সে দেখতে পায়। এমনকি গল্পের শুরুতে দেখানো সেই পরিত্যক্ত গ্রামের সেই কালো ছায়ার মতো জিনটাকেও সে দেখতে পেয়ে যায়। সেই সম্পূর্ণ ঘটনা যেন তার চোখের সামনেই ঘটতে শুরু করে। এবার সে বুঝতে পারে এই অ্যাপার্টমেন্টে সে নিজে বাদেও কেউ না কেউ অবশ্যই আছে, যে তার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। শত চেষ্টা করেও সে সরাসরি তাকে দেখতে পায় না, কিন্তু কোনো এক সময় সে কালো ছায়ার মতো অবয়বটা তার সামনে চলে আসে, আর নিজের চেহারা দেখাতেই বোঝা যায় যে এটা সারা। সারা সামনে এগিয়ে আসে আর জিজ্ঞাসা করে, তুমি কি আমায় ভুলে গিয়েছ? কিন্তু খালিদ কিছুই বুঝতে পারে না। সাথে সাথেই তার রুমের সবগুলো লাইট ফ্লিকারিং করতে শুরু করে। সারা হঠাৎ তার সামনে থেকে অদৃশ্য হয়ে যায়, যেটা দেখতে পেরে এবার খালিদ বুঝে যায় ঘটনাগুলো মোটেও স্বাভাবিক না। সে দ্রুত ছুটে যায় সারাদের অ্যাপার্টমেন্টের দিকে, কারণ সালামা সেখানেই আছে। সেখানে গিয়ে দেখা যায় জায়গাটা শুধুমাত্র পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। যেখানে একটু আগেও এত আয়োজন ছিল, এখন সেখানে কিছুই নেই। অর্থাৎ যা সে দেখেছে, যা সে শুনেছে, সব কিছুই ছিল তার ভুল। আর হঠাৎ সেই খালি অ্যাপার্টমেন্টের জানালায় অসংখ্য পাখি এসে ধাক্কা খেতে শুরু করে, যেগুলো তাকে খুবই ভয় পাইয়ে দেয়। খালিদ সেই অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে পড়ে, কিন্তু এবার সে নিজের অ্যাপার্টমেন্টেও ঢুকতে পারে না, বরং হঠাৎ সেখানে ইলেকট্রিসিটি সমস্যা দেখা দিতে শুরু করে। একদম শেষ প্রান্ত থেকে লাইট নিভতে নিভতে কোনো এক অশরীরী যেন তার দিকেই এগিয়ে আসছে। তাই সে দ্রুত লিফটের কাছে গিয়ে বাটন প্রেস করে, কিন্তু সেখানে লিফটও সময় নিচ্ছে। আর কোনো এক সময় একদম শেষ মুহূর্তে যখনই সেই অশরীরী তাকে ঘিরে ফেলবে, ঠিক তখনই লিফট ওপেন হয়, আর সময় মতো খালিদ লিফটের ভেতরে ঢুকেই দরজা লাগিয়ে দেয়। কিন্তু ভেতরে ঢোকার পরও তার রেহাই হয়নি। লিফটের গতি এতটাই বেড়ে যায় যে খালিদ বুঝে উঠতে পারে না লিফট তাকে কোথায় নিয়ে যাচ্ছে। হঠাৎ একটা জায়গায় গিয়ে লিফট ধাপ করে থেমে যায়। খালিদ লিফটের দরজা ওপেন করার অনেক চেষ্টা করে, কিন্তু কোনো কাজ হয় না। তাই সে লিফটের ইমার্জেন্সি সিগন্যালটা অন করে দেয়, আর সেমির কাছে ক্যামেরার সাহায্য চাইতে শুরু করে। ঠিক তখনই হঠাৎ তার পেছন থেকে লিফটের দরজা খুলে যায়,
কিন্তু সে কোথায় আছে তা সে বুঝতে পারছে না। এই লিফট তাকে এক রহস্যময় অ্যাপার্টমেন্টে নিয়ে এসেছে। সেখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে খুঁজতে সে ইমার্জেন্সি নাম্বারে কল করে, আর কল রিসিভ করার পর সে তার ঠিকানা আর ওয়াইফ নিখোঁজ হওয়ার বিষয়টাও জানিয়ে দেয়। ঠিক তখনই সে দেখতে পায় যে সে আসলে বাইরে চলে এসেছে। উপরে তাকাতেই দেখা যায় এই বিল্ডিংটা ধীরে ধীরে একটা পরিত্যক্ত এলাকার আকার নিতে শুরু করেছে। অপরদিকে বিল্ডিংয়ের ভেতরে সালামা অজ্ঞান হয়ে পড়েছিল। তার যখন জ্ঞান ফিরে আসে সেখানে সে কাউকেই খুঁজে পায় না। একে একে তার অতীতের স্মৃতিগুলো মনে করতে শুরু করে। আর এখানেই ঘটনা চলে যায় সেই সময়টাতে যখন সে দেখেছিল তার সন্তান কোনো স্বাভাবিক মানুষ নয়, সে অর্ধেক জিন আর অর্ধেক মানুষ। আর তখন তার মাঝে জিনের প্রভাবটাই বেশি ছিল। অদ্ভুতভাবে জানা যায় সেদিন কোনো দুর্ঘটনা নয়, বরং সালামা কোনো এক কারণে বশীভূত হয়ে অবুঝের মতো নিজের সন্তানকে নিজেই ফেলেছিল। যে বিষয়টা তখন তার সজ্ঞানে না হলেও পরে তাকে কুরে কুরে খেতে শুরু করে। সে কেন এই কাজ করেছিল সে নিজেও জানে না। ঠিক তখন তার মৃত পরিবারকে সে নিজের সামনে দেখতে পায়। সে ভয় পেয়ে যাওয়ার সাথে সাথে আবারও তারা গায়েব হয়ে যায়। এদিকে ইমার্জেন্সি কল পেয়ে নিচে পুলিশের গাড়ি চলে এসেছে। কিন্তু তখন আমরা খালিদকে বিল্ডিংয়ের বাইরে দেখলেও সে হঠাৎ আবার কিভাবে যেন বিল্ডিংয়ের ভেতরেই পৌঁছে যায়। ভেতর থেকে পুলিশদের দেখতে পেয়ে চিৎকার করতে শুরু করে, কিন্তু বাইরে থেকে পুলিশগুলো এই বিল্ডিংটাকে পরিত্যক্ত অবস্থাতেই দেখতে পায়। ভেতর থেকে একটা মানুষ তাদেরকে চিৎকার করে ডাকছে আর দরজা ধাক্কাচ্ছে, সেগুলো তারা বাইরে থেকে দেখতে পায় না। তারা বলাবলি করতে শুরু করে, বলেছিলাম না কি আমাদের সাথে মজা করছে, এটা তো কয়েক বছর ধরে একটা পরিত্যক্ত বিল্ডিং, এইখানে কেউ থাকতেই পারে না। এই বলে তারা আবারও ফেরত চলে যায়। এখন খালিদের আর কিছু করার থাকে না। সে আবারও সালামাকে খুঁজতে নিজের অ্যাপার্টমেন্টে ফিরে যেতে শুরু করে, কিন্তু তখনই লিফটের মধ্যে সেই মায়াবী ছায়াটা এসে হাজির হয়। অপরদিকে সালামা শত খোঁজার পরেও সেখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পায় না। কিন্তু হঠাৎ কিছু ছায়া এসে তাকে ঘিরে ধরে আর তার নাম উচ্চারণ করতে করতে গান গাইতে শুরু করে। সালামা ভয় পেয়ে চিৎকার করে উঠতেই সেগুলো আবার সাথে সাথেই চলে যায়, কিন্তু একটা ছায়া রয়ে যায় যেটা তার দিকেই এগিয়ে আসতে থাকে। আর খালিদ সেদিকে সালামাকে খুঁজতে খুঁজতে একটা রুমে পৌঁছে যায়, যেখানে সেও একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়, কিন্তু সেখানে কোনো বাচ্চা নেই। সামনে সোফার পর্দার নিচে থেকে খালিদ আরও একজনের কান্নার আওয়াজ শুনতে পায়। সে ভয়ে ভয়ে পর্দাটা সরাতেই দেখে সেটা সালামা। খালিদ তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু তখনই সালামা তাকে বলতে শুরু করে সে আমাকে সব কিছুই বলেছে যে কেন আমাদের সন্তান মানুষ ছিল না। এমনকি সে এটাও স্বীকার করে যে সে তাদের সন্তানকে নিজের হাতেই মেরেছে। যা শুনে খালিদ চমকে ওঠে, কারণ সে তো বলেছিল তাদের সন্তানের মৃত্যু হয়েছে একটা অ্যাক্সিডেন্টে। এটা শুনতে পেরে খালিদ তার উপরে রেগে ওঠে, কিন্তু সালামা তাকে বারবার বোঝায় যে সে তখন সজ্ঞানেই ছিল না। তার মধ্যে থাকা অন্য কোনো একটা কিছু তার সন্তানকে মারার জন্য বাধ্য করেছিল। সে কখনোই নিজের সন্তানকে মারতে পারে না। আর সাথে সাথেই সেখানে বাতাস বইতে শুরু করে। হঠাৎ দরজা খুলে সেই কালো ছায়াটা তাদের দিকে ধেয়ে আসতে থাকে। খালিদেরও কিছু বিষয় মনে পড়তে শুরু করে, আর হঠাৎ সেই ছায়াটা এসে খালিদের মাথায় হাত বসিয়ে দেয়, যার কারণে খালিদ গল্পের শুরুতে বলা সেই সম্পূর্ণ ঘটনাটা, যেখানে মানুষ এবং জিনের মিলনে সন্তানের জন্ম হয়েছিল আর সেটাকে কিভাবে একটা পরিবারের কাছে সেই জিনটা রেখে গিয়েছিল, সেই সকল কথা তার মনে পড়তে শুরু করে। আর এই ঘটনায় এখন সত্যটা একদম পরিষ্কার। আসলে সেই বাচ্চাটা অন্য কেউ নয়, খালিদ নিজেই হলো সেই সন্তান যার জন্ম হয়েছিল মানুষ এবং জিনের মিলনের দ্বারা। আর এই কারণেই খালিদের ঘরে যে সন্তান এসেছিল সেটা একইভাবে অর্ধেক জিন আর অর্ধেক মানুষ ছিল, কারণ এই সন্তানের বাবা নিজেই কোনো মানুষ ছিল না। আর এই সমস্ত বিষয় এখন খালিদের কাছে একদমই পরিষ্কার। তার চেহারাটাও কেমন যেন পরিবর্তন হয়ে গেল। এদিকে সেই কালো ছায়াটা অর্থাৎ খালিদের মা সালামাকে বারবার জিজ্ঞাসা করছে যে কেন সে তার ছেলের সন্তানকে মেরে ফেলেছে। সালামা বারান্দায় ঝুলতে ঝুলতে খালিদের কাছে সাহায্য চায়, কিন্তু খালিদ উল্টো তার কাছেই কৈফিয়ত চায় যে সে কেন তার সন্তানকে মেরে ফেললো। সে তো তার উত্তরাধিকারী ছিল। সালামা তার সন্তানকে মেরে অনেক বড় ভুল করেছে। আর আসলে এই সত্যটা বের করার জন্যই এই গল্পে এত কিছু হলো। এই বিল্ডিংটা কখনোই খালিদের কোম্পানি থেকে দেয়া হয়নি, এটা সম্পূর্ণই একটা ধোঁকা ছিল।
যে ধোঁকার মাধ্যমে খালিদকে তার সত্যটা আর তার ইতিহাস জানানো হয়, আর সালামাকে দিয়ে নিজের মুখেই স্বীকার করানো হয় যে সেই তার সন্তানকে মেরে ফেলেছে। খালিদ এবার সম্পূর্ণই পরিবর্তিত হয়ে গেছে, আর খালিদের মা এক বীভৎস চেহারা নিয়ে সালামার দিকে ধেয়ে আসে, যার কারণে সে পড়ে যেতেই ধরে। আর ঠিক তখনই খালিদ তাকে ধরে ফেলে। কী মনে করছেন সে তাকে বাঁচিয়ে নেবে? না, সে ধরে বলতে শুরু করে, রক্তের বদলে রক্ত, জীবনের বদলে জীবন। এই বলে সে তাকে ছেড়ে দেয়। আর সালামা সে বিল্ডিংয়ের এত উপর থেকে পড়ে সেখানেই শেষ হয়ে যায়। আর এভাবেই গল্পটাও শেষ হয়ে যায়। কিন্তু খালিদের গল্প এখান থেকেই শুরু। এখন সে তার নিজের সম্পর্কে সব কিছুই জানে। এখন তার মধ্যের মানুষের সত্তাটাও একদম মরে গিয়েছে। এখন সে সম্পূর্ণ একটা জিন।